কারণ সিমেন্টের স্তূপটি ভাঙতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা বয়স্ক ব্যক্তির লাশ। আর প্রথমে সেই আধার কার্ড দিয়ে একটা অল্টো গাড়ি ভাড়া করে এবং তারা বাক্সটিকে কলোনির বাইরে প্রায় 400 মিটার দূরে একটা পার্কের পাশে ফেলে রেখে চলে যায়। আগে খোপে অঙ্কিত উপাধ্যায় প্রথমে কিশোর পাইকারের বুকের ওপর চেপে ওঠে। 23 জুন 2025 সকাল 9:43 রায়পুরের ইন্দ্রপ্রস্থ কলোনিতে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি হন্তদন্তভাবে একটা বড় টিনের বাক্স লিফট থেকে বার করছে। তাদের উদ্দেশ্য ছিল সবার চোখ এড়িয়ে বাক্সটিকে কোনো এক গোপনীয় স্থানে ফেলে রাখার এবং সেখান থেকে পলাতক হওয়ার। এদের মধ্যে একজন হলো অঙ্কিত উপাধ্যায়, যিনি কিনা গত 2 দিন আগে এই কলোনির 321 নম্বর ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল। আর একজন হলো বিনয় যাদব, অঙ্কিতের এক পরিচিতি। আর এই ঘটনাটি লক্ষ্য করছিল পাশে থাকা নীল টি শার্টের ব্যক্তিটি। লিফটে উঠতেই তার নাকে একটা দুর্গন্ধ আঘাত করে। সন্দেহের বশে সে বাইরে আসে আর মেঝেতে পড়ে থাকা রক্তের ফোঁটা দেখে একটু চিন্তিত হয়ে পড়ে। তিনি বিষয়টি ফ্ল্যাটের কেয়ারটেকারকে জানায়। এরপর দেখা যায় 9:52 সেই বাক্সটি একটা বড় অল্টো গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। কলোনির বাইরে মেন গেটে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িটিকে লক্ষ্য করে একজন মহিলা তার পাশাপাশি যাচ্ছিল। এই মহিলাটি আসলে হলেন শিবানী শর্মা, অঙ্কিতের স্ত্রী। তিনি গাড়িটিকে লক্ষ্য করে কলোনির বাইরে বেরিয়ে যায় এবং তারা বাক্সটিকে কলোনির বাইরে প্রায় 400 মিটার দূরে একটা পার্কের পাশে ফেলে রেখে চলে যায়। কিছু সময় গড়ানোর সাথে সাথে বাক্সটি থেকে দুর্গন্ধ বার হতে থাকে। রীতিমতো লোকজনের ভিড় জমায়েত হয় সেখানে। তীব্র গন্ধে না থাকতে পেরে এবার সেখানকার মানুষজন পাশের ডিডিনগর থানার পুলিশকে ফোন করে এবং পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছায়। তারা মুখে রুমাল বেঁধে বাক্সটিকে খোলে আর তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটা বড় লাল সুটকেস। এবার দুর্গন্ধ যেন বিকটভাবে ছড়িয়ে পড়েছিল সেখানে। সুটকেসটিকে সতর্ক হাতে খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা সিমেন্টের স্তূপ। এবার সেখানে উপস্থিত সকলের মনে আতঙ্কের ছায়া পড়তে চলেছিল আর তারা একটা ভয়ঙ্কর ঘটনার স্বীকারোক্তি হতে চলেছিল। কারণ সিমেন্টের স্তূপটি ভাঙতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা বয়স্ক ব্যক্তির লাশ। লাশটির মুখটি অক্ষত অবস্থায় ছিল, তবুও সেখানে উপস্থিত কেউই তাকে চিনতে পারছিল না। তাদের মনে হাজারো প্রশ্নের বাসা বেঁধেছিল, তবে তারা সব প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে পেতে চলেছিল। কারণ পুলিশের কাছে খবর আসে পাশের ইন্দ্রপ্রস্থ কলোনিতে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করা গেছে। দুজন ব্যক্তিকে একটা বড় টিনের বাক্স নিয়ে যেতে দেখা গেছে। পুলিশ বাক্সের উল্লেখ শুনেই সময় নষ্ট না করেই কলোনিতে পৌঁছায় এবং কলোনিতে লাগানো সিসিটিভি ফুটেজ চেক করে। আর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গত 2 দিন আগে মানে 21 জুন সন্ধ্যা 6টার পর ওই লিফটে একটা বয়স্ক ব্যক্তিকে দেখা গেছে। আর এই বয়স্ক ব্যক্তির লাশটি পুলিশ পার্কের পাশ থেকে উদ্ধার করেছিল। কিছুক্ষণ খোঁজ লাগানোর পরেই পুলিশ জানতে পারে এই লাশটি হলো কিশোর পাইকারের। আর এই লাশটি লুকানোর চেষ্টা করছিল অঙ্কিত উপাধ্যায় ও তার স্ত্রী। এবার প্রশ্ন হচ্ছে, কে এই বৃদ্ধা কিশোর পাইকার আর কেনই বা খুন হতে হয়েছিল তাকে? ঠিক কি হয়েছিল 21 থেকে 23 জুনের মধ্যে আর কারা এই দম্পতি? সবটাই জানবো আজকের ভিডিওতে। The suitcase में युवा का शव मिला। Sensational murder has happened in Raipur as well. अंकित उपाध्याय और उनकी पत्नी किशोर पैकरा हत्याकांड। किशोर पैकरा सूटकेस हत्याकांड। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু দ্য কেস ট্রাঙ্ক মিস্ট্রি অফ রায়পুর। কিশোর পাইকার বয়স 58 এর বৃদ্ধা বসবাস করত মমিনপাড়া রায়পুরের ধ্বংসপ্রাপ্ত এই বাড়িতে। বাড়ির অবস্থা দেখে বোঝা যাচ্ছে বাড়ির বয়স বেশ বর্ষ আগের। শোনা যায় কিশোর পাইকার কিছু বছর আগে অবধিও বেশ আনন্দে দিন কাটাচ্ছিল তার পরিবার সহ। কিন্তু সময়ের নির্মম পরিহাস, একে একে সবাই গত হলেন। প্রথমে তার মা, বাবা এবং ধীরে ধীরে তার স্ত্রী ও তার মেয়েও গত হলেন। এখন তিনি একা হয়ে পড়লেন। পরিবার বলতে শুধু সে নিজেই। বাবা মারা যাওয়ার পর বেশ কিছু পৈতৃক জমি তার নামে এসেছিল। এই মমিনপাড়া জমিটি বাদ দিয়েও তার পূর্বপুরুষদের বেশ কিছু জমি ছিল, সবটাই তার নামে আসে। এইভাবে বেশ কিছু বছর একাই কাটাতে লাগলেন তিনি। একা থাকতে থাকতে হঠাৎই তার শরীরের অক্ষমতা দেখা দিতে লাগলো। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার পৈতৃক জমির কিছু অংশ বিক্রি করার। এই ভেবে 2015 নাগাদ তিনি তার পৈতৃক জমির কিছু অংশ বিক্রি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাঝপথে আটকে পড়েছিলেন, কিছু আইনগত সমস্যা দেখা দিয়েছিল। বেশ কিছু বছর ধরে কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল, তবে কিছুতেই যেন কেসটা মিটতে চাইছিল না। আর এই সূত্রেই তার পরিচয় হয় আজকের গল্পের মেন সাসপেক্ট অঙ্কিত উপাধ্যায়। অঙ্কিত উপাধ্যায় পেশায় একজন উকিল ছিলেন। বেশ শিক্ষিত পরিবারে জন্ম হয়েছিল তার। বাবা একজন পুলিশ অফিসার, এএসআই পোস্টে ছিলেন। ছোট থেকেই বেশ ভালো পড়াশোনায় ছিল সে। ল নিয়ে পড়াশোনা করেছিলেন। উকিলের ডিগ্রি পাওয়ার পর বাবা মা থেকে আলাদা রায়পুরের একটা ভাড়া বাড়িতে থাকতেন। এর কিছুদিন পরেই বিয়ে করে নিয়েছিলেন শিবানী শর্মার সাথে। আর তারা দুইজনাই সেই রায়পুরের ভাড়া বাড়িতে থাকতেন। এবার অঙ্কিতের কর্মজীবনে
একটা কেস হাতে আসে। এটা ছিল সেই কিশোর পাইকারের কেসটা, জমি বিক্রির কেস। অঙ্কিত কেসটাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করছিল। কেসটা মিটতে বেশ বছর লেগে গিয়েছিল। আর এই বছরের মধ্যেই কিশোর পাইকারের বাড়িতে যাওয়া আসা, টাকার বিষয়ে হোক বা অন্য কারণেই হোক, বেশ ভালো সম্পর্ক করে দিয়েছিল তাদের মধ্যে। এবার অঙ্কিত শিবানীর সাথে পরিচয় করিয়ে দেয় কিশোর পাইকারের। অবশেষে কেসটা মিটে গিয়েছিল। প্রায় 50 লাখ টাকা পেয়েছিল সেই বাড়িটি বিক্রি করার পর। আর পুরো টাকাটাই অঙ্কিত কিশোর পাইকারের হাতে দিয়েছিল। আর এতে অঙ্কিতের বেশ মুনাফাও হয়েছিল। সাধারণত অঙ্কিত কোনো কেসের পর ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতো না, কিন্তু কিশোর পাইকারের কেসটা ছিল অন্যরকম। কিশোর পাইকার আর অঙ্কিত দুইজনের বাড়িতেই যাওয়া আসা চালাতো। এইভাবে কিছু বছর কাটার পর হঠাৎই 2022 নাগাদ কিশোর পাইকারের একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয় তিনি। আর তার জমানো পুরো পুঁজি সে চিকিৎসাতে খরচ হয়ে যায়। এবার টাকার সংকটে কিশোর পাইকার সিদ্ধান্ত নেয় বাজরাংনগরের তার পৈতৃক জমির একটা অংশ বিক্রি করার। তাই তিনি অঙ্কিতকে জমিটি বিক্রি করে দেওয়ার কথা বলে। কিন্তু অঙ্কিত যেন এবার অন্য আলাদাই পরিকল্পনা করতে থাকে মনের মধ্যে। অঙ্কিত এবার টাকা পয়সা লোপাটের চিন্তা করতে থাকে। অঙ্কিত জমির কাগজপত্র পাওয়ার পর জমিটিকে প্রায় 30 লাখ টাকায় বিক্রি করেছিল। আর এই 30 লাখ টাকার মাত্র 10 লাখ টাকায় সে কিশোর পাইকারকে দিয়েছিল, আর বাকি টাকাটা সে নিজের কাছে রেখে দিয়েছিল। কিশোর পাইকার এই ব্যাপারে জানতে চাইলে সে জানাতো তার কাছে এখনো পুরো টাকাটা আসেনি, পুরো টাকাটা আসলেই সে মিটিয়ে দেবে। আসলে অঙ্কিতকে খুব ভরসা করত কিশোর পাইকার, কারণ তার অ্যাক্সিডেন্টের পর পুরো দেখভাল করেছিল তারা দুইজন মিলে। হাঁটাচলা খুব একটা করতে পারতেন না কিশোর পাইকার, তাই অঙ্কিত অনলাইন থেকে খাবার অর্ডার করে দিতেন, আর তার ওষুধ ও যাবতীয় খরচ মিটিয়ে দিতেন অঙ্কিত। ধীরে ধীরে এইভাবে কাটতে থাকে বেশ কিছু বছর। দামি দামি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার আর ওষুধের দামি বিল এবার অঙ্কিতকে এক প্রকার বিরক্ত করে তুলেছিল। আর তার পাশাপাশি অঙ্কিতের কাছ থেকে বারবার টাকা চাওয়াটা একটা লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছিল অঙ্কিতের কাছে। তাই অঙ্কিত সিদ্ধান্ত নেয় একটা ভয়ঙ্কর পরিকল্পনা, কিশোর পাইকারকে চিরদিনের মতন চুপ করিয়ে দেওয়ার পরিকল্পনা। আর এই পরিকল্পনা তার স্ত্রীকেও জানায়। এবার তারা দুইজন মিলে এই পরিকল্পনা সফল করার সিদ্ধান্ত নেয় আর প্ল্যানিং করতে থাকে। আসলে সবার কাছে অপর জিনিসটা নিজের দরজা পায় না। সময়টা ছিল 2025-এর মাঝ বরাবর। অঙ্কিত এবার নিজের একটা ফেক আধার কার্ড তৈরি করে, আর প্রথমে সেই আধার কার্ড দিয়ে একটা অল্টো গাড়ি ভাড়া করে, আর তাতে একটা নকল নাম্বার প্লেট বসায়। 1 মাস ধরে গাড়িটি ব্যবহার করতেন না, কারণ সেই নম্বর প্লেটটা যদি কোনো রকম সমস্যার সৃষ্টি করে সেই কারণে। গাড়িটি কেনার 1 মাস ধরে খুনের প্ল্যানিং করতে থাকে। অবশেষে 2025-এর 19শে জুন ইন্দ্রপ্রস্থ কলোনিতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। ফ্ল্যাটটা ছিল 321 নম্বর। অঙ্কিত ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার জন্য তার ফেক আইডেন্টিটি ব্যবহার করেছিল। অবশেষে সেই অভিশপ্ত দিনটা চলে এসেছিল। 21শে জুন সকালবেলা অঙ্কিত উপাধ্যায় কিশোর পাইকারকে ফোন করে জানায় সে আজকে তার সব টাকা ফেরত দিয়ে দেবে, আর তার জন্য তাকে ইন্দ্রপ্রস্থ কলোনিতে আসতে হবে। কিশোর পাইকার কারণ জানতে চাইলে অঙ্কিত বলে সে কিছুদিনের জন্য কাজের সূত্রে এখানেই থাকবে, আর সেও যেন তাদের সাথে এখানে থাকে। আর এই সময়ে তার পুরনো বাড়িটা তারা মেরামত করিয়ে দেবে লোক লাগিয়ে। কিশোর পাইকারের প্রস্তাবটা মন্দ লেগেছিল না, কারণ একা মানুষ যদি কিছুদিন আদর যত্ন পায় তবে সেটা মন্দ নয়। তাই তিনি সেই দিন সন্ধ্যা 6টার পর সেই ইন্দ্রপ্রস্থ কলোনিতে পৌঁছায়। প্রথমে ওয়াকারের সাহায্যে হাঁটতে হাঁটতে 321 নম্বর ফ্ল্যাটে পৌঁছায়, আর সেখানেই আগে থেকে ছিল অঙ্কিত উপাধ্যায় ও তার স্ত্রী। ফ্ল্যাটে পৌঁছে বেশ আদর যত্ন করে দুইজন। প্রথমে স্নান করিয়ে ভালো মন্দ খাবার খাইয়ে তাকে ঘুমোতে বলে, কিন্তু এই ঘুম যে তার শেষ ঘুম হবে কল্পনাও করতে পেরেছিল না কিশোর পাইকার। যখন কিশোর পাইকার ঘুমিয়ে পড়েছিল ঠিক সেই মুহূর্তেই অঙ্কিত ও তার স্ত্রী সেই মর্মান্তিক ঘটনা ঘটিয়ে ফেলেছিল। রাগে ক্ষোভে অঙ্কিত উপাধ্যায় প্রথমে কিশোর পাইকারের বুকের ওপর চেপে ওঠে, আর সামনে থেকে শিবানী শর্মা তার হাত দুটো চেপে ধরে। এরপরও অঙ্কিত কিশোর পাইকারের গলা টিপে ধরে। নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে কিশোর পাইকার, আর আস্তে আস্তে নীরব হয়ে ওঠে সে। এরপর শিবানী শর্মা মৃত্যু নিশ্চিত করতে তার গলায় ছুরির আঘাত করে। এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিশোর পাইকার। সারা মেঝেতে যেন রক্ত ছড়িয়ে রয়েছে। অঙ্কিত ও তার স্ত্রী প্রথমে রক্তগুলোকে মুছে সেই লাশটিকে সুটকেসে ভরে রাখে, আর তারা প্ল্যানিং করতে থাকে কিভাবে লাশটিকে লোপাট করা যায়। সেই রাতে অঙ্কিত একটা দোকানে ফোন করে টিনের বাক্সের অর্ডার দেয়। বাক্সটিকে কেনার জন্য অনলাইনে প্রথমে অগ্রিম কিছু টাকা পাঠায়। চিন্তিত অবস্থায় কোনো মতে রাতটা কাটায় দুইজন, আর তারা পরের দিন থেকেই প্রমাণ লোপাটের কাজে লেগে পড়ে। 22শে জুন সকালবেলা অঙ্কিত তার স্ত্রী মুখে কাপড় বেঁধে বাজারের দিকে রওনা দেয়। প্রথমে তারা টিনের বাক্সটিকে কিনে নেয়, আর তার পাশাপাশি তারা একটা সিমেন্টের বস্তাও কেনে। আর এই পুরো পরিকল্পনাটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল। টোটোতে করে সেই বাক্সটি ও সিমেন্টের বস্তাটি সেই ইন্দ্রপ্রস্থ কলোনিতে নিয়ে যায়। ফ্ল্যাটে পৌঁছে প্রথমে লাশটির ওপর সিমেন্ট চড়িয়ে দেয়, আর লাশটিকে রেখে দেয় শুকোনোর জন্য। কিন্তু ধীরে ধীরে লাশটি দিয়ে গন্ধ বাড়তে থাকে। তারা চিন্তিত হয়ে পড়ে, যদি আশেপাশের লোকজন জেনে যায় তাহলে সমস্যা হতে পারে। তাই অঙ্কিত তার পরিচিত দুজনকে
ফোন করে আর ফোন করে পুরো বিষয়টা জানায় আর তাদের কাছ থেকে সাহায্যের হাত চায়, তাদেরকে টাকার লোভ দেখায় আর যদি কোনো লিগ্যাল সমস্যা হয় তাহলে সে সামলে নেবে এই আশ্বাস দেয়। তারা দুইজন বিনয় যাদু সূর্যকান্ত যাদু প্রস্তাবে রাজি হয়। তার পরের দিন সকালেই তারা প্রমাণ লোপাটের কাজে লেগে পড়ে। সকালবেলায় বিনয় যাদু ও সূর্যকান্ত যাদু CG04B7700 এই ফেক নাম্বার প্লেটটি লাগিয়ে অল্টো গাড়িটি নিয়ে ইন্দ্রপ্রস্থ কলোনিতে পৌঁছায়। এরপর সূর্যকান্ত যাদু গাড়িটি পার্কেই রেখে ওয়েট করতে থাকে আর এদিকে বিনয় যাদু সেই ফ্ল্যাটে পৌঁছায় আর সেখানে আগে থেকেই অঙ্কিত তার স্ত্রী লাশটিকে সে টিনের বাক্সের মধ্যে ভরে রেখেছিল। বিনয় যাদু পৌঁছেই লাশটিকে তারা কোনো মতে লিফটের সাহায্যে নিচে নামিয়ে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় 9:43 নাগাদ তারা দুইজন লিফট থেকে লাশটিকে বার করছে আর এই পুরো ঘটনার সাক্ষ্য থাকে নীল টি শার্ট পরা ওই ব্যক্তিটি, যার কথা ভিডিওর শুরুতেই বলেছিলাম। বাক্সটিকে কোনো মতে টেনে হিচড়ে বার করতে থাকে তারা। বাক্সটিকে সাদা অল্টোতে করে 9:52 নাগাদ কলোনির বাইরে নিয়ে যাওয়া হয়। কলোনির বাইরে 400 মিটার দূরে একটা পার্কে বাক্সটিকে ফেলে রেখে তারা চারজন সেখান থেকে লোপাট হয়। অঙ্কিত তার স্ত্রী 9:30 ফ্লাইটে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর এদিকে সূর্যকান্ত যাদু ও বিনয় যাদু গাড়িটিকে সার্ভিসিং এর জন্য নিয়ে যায়। দুপুরের দিকে বাক্সটি নজরে আসে সবার। ছড়িয়ে পড়া দুর্গন্ধে লোকজন একটু আতঙ্কিত হয়ে পড়ে। তারা প্রথমে ডিডিনগর থানার পুলিশকে ফোন করে। পুলিশ এসে প্রথমে বাক্সটিকে উদ্ধার করে। আতঙ্কিত সবাই জানতে চায় পুরো ঘটনার সত্যতা, তবে কারোর কোনো আইডিয়া নেই কে কাহিনীর মূল সাসপেক্ট। এরই মাঝে পুলিশের কাছে খবর আসে পাশের একটা ইন্দ্রপ্রস্থ কলোনিতে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করা গেছে। দুইজন লোক মুখ ঢেকে একটা টিনের বাক্সকে নিয়ে যেতে দেখা গেছে আর তার পাশাপাশি 321 নম্বর ফ্ল্যাট থেকে কিছু দুর্গন্ধ বার হয়েছে। এই শুনে পুলিশের কিছু টিম ইন্দ্রপ্রস্থ কলোনিতে পৌঁছায়। প্রথমে সিসিটিভি ফুটেজ চেক করে তারা আর এই সিসিটিভি ফুটেজেই সেই টিনের বাক্সটি দেখতে পায়। এবার পুলিশের কাছে বিষয়টা কিছুটা ক্লিয়ার হতে চলেছিল। প্রথমে পুলিশ 321 নম্বর ফ্ল্যাটের ভাড়াটের পরিচয় জানতে চায়, তবে অঙ্কিত ফেক আইডেন্টি দিয়ে সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল, তার জন্য তার আসল পরিচয় সামনে আসেনি। তবে পুলিশ বাক্সটিকে আসল হাতিয়ার হিসেবে কাজে লাগায়। বাক্সটির খোঁজ লাগিয়ে প্রথমে পুলিশ বাজারে পৌঁছায় আর এরই মাঝে একটা দোকানদার জানায় এই বাক্সটি এর আগের দিন তারই দোকান থেকে কেনা হয়েছিল। পুলিশ তার কাছে তাদের ডিটেলস জানতে চায়, কিন্তু দোকানদার জানায় তারা দুইজনই মুখ বেঁধে তাদের দোকানে এসেছিল, কিন্তু তার কাছে অনলাইনে পেমেন্ট করা তার ডিটেলস ছিল। उनका फुटेज निकाल दिए, लोकेशन दे दी। 3600 रुपये में सर दिए थे अपन ने पेटी। तो कल पुलिस वाले लोगों ने देखे वो पेमेंट, तो शिवानी शर्मा का नाम था उस पर। আর এই ডিটেলসে অঙ্কিতের পুরো পরিচয় সামনে আসে আর এই সূত্র ধরেই পুলিশ পুরো শহরকে অ্যালার্ট করে দেয়। এর কিছুক্ষণ পর পুলিশের কাছে খবর আসে অঙ্কিত তার স্ত্রী 9:30 প্লেনে দিল্লি পৌঁছাচ্ছে আর এই খবর শুনে ডিডিনগর থানার পুলিশ দিল্লির এয়ারপোর্টের ক্রাইম ব্রাঞ্চকে পুরো ঘটনাটা জানায়। অবশেষে দিল্লি এয়ারপোর্টের পুলিশ অঙ্কিত তার স্ত্রী সহ দুইজনকে আটক করে। গ্রেপ্তার হওয়ার পর তাদের দুইজনার জেরা শুরু হয় আর এই জেরাতেই অঙ্কিত পুরো সত্যতা সামনে আনে। সে জানায় এই লাশটি তারই একজন ক্লায়েন্টের, তার নাম কিশোর পাইকার, আর তাকে টাকা পয়সার বচসায় খুব করেছিল তারা। পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরপর পুলিশ 24শে জুন গ্রেপ্তারের পরের দিন অঙ্কিত ও তার স্ত্রীকে নিয়ে পুরো ঘটনার ব্যাখ্যা করতে সেই ফ্ল্যাটে পৌঁছায়। সবাই চিন্তিত কিভাবে একজন শিক্ষিত ব্যক্তি এমন জঘন্য ঘটনা পরিণতি ঘটালো, কিভাবে একজন বৃদ্ধার ভরসা ভাঙতে একটুও হাত কাঁপলো না তাদের, কিভাবে একজন আইনের রক্ষক এই আইনের কালো দুনিয়ায় পা দিল। সত্যি ভাবার বিষয়। আসলে মানুষ যখন বুদ্ধিভ্রষ্ট হয় তখন কারোর ভরসা ভাঙতে নিজেকেই ভাবে হয়তো তারা চারজন এখন পুলিশ কাস্টডিতে। কিশোর পাইকারের প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় অ্যাক্সিডেন্টের পর কিশোর পাইকার ঠিক করে কথা বলতে পারতেন না, তাহলে কি করেই বা অঙ্কিতের কাছ থেকে কিশোর পাইকার টাকা আদায়ের কথা বলতো। সত্যি বিষয়টা ভাবা। আজকের ঘটনাটি এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তবে ভিডিওটিকে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনাদের মতামত। আমরা আবার ফিরে আসবো এমনই কিছু সত্য ঘটনা নিয়ে।